চট্টগ্রামে নিহত আইনজীবীর 2 দফা জানাজা, রাতভর অভিযানে আটক 27 অপরাধীদের শাস্তির আশ্বাস উপদেষ্টার। এখানে আমরা আমাদের ব্যক্তিগত মতামত নাই বলি, তাতে তদন্ত সঠিক হবে না, তদন্তের পথে বাধা সৃষ্টি হতে পারে। রাজনৈতিক পট পরিবর্তনের পর চুয়াডাঙ্গায় থমকে গেছে অবকাঠামোগত উন্নয়ন, আত্মগোপনের ঠিকাদার, সীমাহীন দুর্ভোগে মানুষ। ড্রেজিং এর অভাবে তীব্র নাব্য সংকট দৌলতদিয়া পাটুরিয়া রুটে, নৌ চলাচল ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা। যাতায়াতের অনেকটা সমস্যা বিঘ্ন হয়, কল্পিতভাবে ডিজাইন করা হতো সকল প্রকার লোকজন চলাচলে স্বাভাবিক চলাচল করতে পারবো বা দুর্ভোগ পাতে হতে। 2 দফায় সম্পন্ন হয়েছে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা। সকালে আদালত প্রাঙ্গণে সাইফুলের মরদেহ আনা হয়। জানাজায় স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন। এ সময় হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপদেষ্টা। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে উত্তেজনার মধ্যে হত্যা করা হয় আইনজীবী সাইফুলকে। এদিকে এই হত্যার ঘটনায় আদালতের কার্যক্রম বন্ধ রেখেছেন আইনজীবী সমিতির নেতারা। এই পরিস্থিতি বহাল থাকবে কিনা সেটি নিয়ে বিকেলে সিদ্ধান্ত দেওয়া হবে। যেহেতু সম্পূর্ণ বিষয়টা এখানে আদালতের অন্তর্ভুক্ত আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত বিষয়বস্তু, এখানে আমরা আমাদের ব্যক্তিগত মতামত নাই বলি, তাতে তদন্ত সঠিক হবে না, তদন্তের পথে বাধা সৃষ্টি হতে পারে। এদিকে প্রথম জানাজা শেষে সাইফুলের মরদেহ নেওয়া হয় নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে। বেলা 11:30টায় শত শত মানুষের উপস্থিতিতে সেখানে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। অংশ নেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ আরও অনেকেও। এ সময় সাইফুলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করতে পারলে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন হাসনাত ও সার্জিস। দর্শক, চট্টগ্রাম টাইগার পাসে চলছে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের তৃতীয় জানাজা। সেখানে রয়েছেন আমার সহকর্মী শহীদুল সুমন, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সুমন, জানাজা কি শুরু হয়েছে কিনা জানাবেন এবং নিহতের দাফন কখন কোথায় হতে পারে সে ব্যাপারে জানতে চাই আপনার কাছে। ইশরাত, আমি যেখানে রয়েছে টাইগার পাস মোড় এলাকা, এখানে আসলে কোনো ধরনের নামাজের জানাজা অনুষ্ঠিত হচ্ছে না। এখানে মূলত গতকালকে যে ঘটনা ঘটেছে, যে হত্যাকাণ্ডটি ঘটেছে, সেই ঘটনার সাথে ইসকন জড়িত রয়েছে এমন অভিযোগ তুলে এবং দাবি তুলে কিন্তু আসলে ইসকনকে নিষিদ্ধ দাবিতে আসলে এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভ সমাবেশ আসলে অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখছি সারা চট্টগ্রাম থেকে হাজার হাজার ছাত্র জনতা এই বিক্ষোভ সমাবেশে তারা অংশগ্রহণ করেছেন এবং তারা একটাই দাবি তুলছেন যে ইসকন একটি জঙ্গি সংগঠন, তারা ফ্যাসিবাদের দোষর, তাদেরকে আসলে নিষিদ্ধ করতে হবে। দ্রুত তারা ইসকনের নিষিদ্ধের দাবি জানাচ্ছেন এবং সেই সাথে গতকালকে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আদালতে যারা নৈরাজ্য সৃষ্টি করেছে, তাদের বিচার তারা আসলে চাচ্ছেন। আমরা একটু ছোট্ট করে একটু কথা বলতে চাই, আপনাদের দাবিটা কি, এখানে কেন সমবেত হয়েছে? আসসালামু আলাইকুম। আমাদের মূল দাবি হচ্ছে, মানে স্বাভাবিক যদি আমরা অনেক বেশি কথা না বলেও যদি স্ট্র্যাটেজিক্যালি কথা বলি, তাইলেও এই কাজটা যদি আমাদের মুসলমানদের দ্বারা হতো। আমাদের বর্তমান মূল দাবি ইসকনকে পুরোপুরিভাবে বাংলাদেশ থেকে বিনাশ করে দেওয়া, ওরা যাতে ওদের কোনো পেরেছি। আসলে এখানে যারা রয়েছেন সবাই আসলে ইসকনকে নিষিদ্ধের দাবি জানাচ্ছেন, সেই সাথে গতকালকের ঘটনায় যারা জড়িত তাদেরকে আসলে যাতে
আইনের আওতায় নয় সেই দাবিতে জানাচ্ছে। এখানে এই বিক্ষোভ সমাবেশে এখানে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিদ আলম। তারাও আসলে বলছেন যে যারা গতকাল এই ঘটনার সাথে জড়িত রয়েছে, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, তাদেরকে যাতে দ্রুত আইনের আওতায় এনে যাতে শাস্তির মুখোমুখি করা হয় সেই সাথে আমরা জানি গতকাল রাতভর কিন্তু যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। সেই অভিযান থেকে 27 জনকে প্রাথমিকভাবে আটক করেছে। তাদেরকে যাচাই বাছাই করা হচ্ছে। যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে যাতে দ্রুত বিচারের মুখোমুখি করা হয় সেই বিষয়টি তারা আসলে বলছেন। আরেকটি বিষয় হচ্ছে যে চিন্ময় কৃষ্ণ দাসের ব্রহ্মচারী যে আজকের যে শুনানিটি সেটি সম্ভবত আজকে হচ্ছে না, এমনটি আসলে আমাদেরকে বিভিন্ন মাধ্যম থেকে জানা হয়েছে। যদিও বা আইনজীবীরা ইতিমধ্যেই তারা কোর্ট বর্জন করেছেন, কোন ধরনের বিচারিক কার্যক্রমে তারা অংশগ্রহণ করবে না। এই মুহূর্তে সাধারণ ছাত্র জনতার যে বিক্ষোভ সমাবেশ সেটি আসলে চলছে এবং এখান থেকেই তারা আসলে দাবি তুলছেন যে ইসকনকে তারা নিষিদ্ধ যাতে দ্রুততার সাথে করা হয় এবং একই সাথে তারা এখানে ইসকনকে জঙ্গি সংগঠন হিসেবে তারা আখ্যা দিচ্ছেন। কয়েকটি নতুন আপডেট জানলাম আপনার কাছ থেকে সুমন, ধন্যবাদ আপনাকে। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিভিন্ন জেলার আইনজীবীরা। সকালে রাজশাহী আদালত চত্বরে কর্মসূচি পালন করেন জেলা বার কাউন্সিলের সদস্যরা। মানববন্ধনে বক্তাদের অভিযোগ, উগ্রবাদী সমর্থকরা আইনজীবী আলিফ হত্যায় জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান আইনজীবীরা। কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সামনে এই বিক্ষোভ মানববন্ধন করেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। পরে জেলা ও দায়রা জজ আদালতের সামনে সমাবেশ হয়। আইনজীবী হত্যার বিচারের দাবি জানান এই পেশার সাথে সংশ্লিষ্টরা। বকেয়া মজুরির দাবিতে দ্বিতীয় দিনের মতো নবীনগর চন্দ্রা মহাসড়কে বিক্ষোভ করছে বন্ধ হয়ে যাওয়া লেনি ফ্যাশন ও লেনি অ্যাপারেলসের শ্রমিকরা। আশুলিয়ার ডিপিজেড এলাকায় মঙ্গলবার সকাল থেকেই মহাসড়ক অবরোধ করেন তারা। অভিযোগ, 4 বছর আগে কোভিড মহামারীর সময় লেনি ফ্যাশন কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তখন শ্রমিকদের 3 মাসের বেতন, আর্নড লিভ ও সার্ভিস বেনিফিট দেওয়ার কথা থাকলেও তা পরিশোধ করেনি। সেই দাবিতে গত 24 ঘন্টা ধরে মহাসড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকরা। এতে স্থবির হয়ে পড়েছে চলাচল। আটকা পড়েছে বেশ কিছু পণ্যবাহী ট্রাক, তবে বিকল্প পথে চলাচল করছে যাত্রীবাহী বাসগুলো। দর্শক, এ বিষয়ে আরো জানবো, সরাসরি যুক্ত হচ্ছি আমার সহকর্মী মাহফুজুর রহমান নিপুর কাছে। তিনি রয়েছেন সাভারে। নিপু, 4 বছর আগের বকেয়া আদায়ে এখন বিক্ষোভ করছেন শ্রমিকরা, এ ব্যাপারে জানতে চাই বিস্তারিত, এবং এতদিনেও কেন সমাধান হলো না? করোনার কালীন সময়ে কিন্তু তারা এই কারখানা কর্তৃপক্ষ লেনি ফ্যাশন এবং লেনি অ্যাপারেলস এই দুটি কারখানা মালিক কিন্তু কারখানাটি বন্ধ ঘোষণা করে দেন এবং শ্রমিকদের যে পাওনা সেই পাওনা পরিশোধের জন্য বারবার সময় দিয়েছেন, কিন্তু সেই সময়ে হয়নি। যদিও ব্যবসা কর্তৃপক্ষ বলছেন যে মালিক কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত হয়ে তারা কারখানা বিক্রি করতে বাধ্য হচ্ছেন, আর এই বিক্রির প্রক্রিয়াটি সম্পন্ন করতে কিন্তু সময় লেগে যাচ্ছে। তারা বলছেন যে কারখানা বিক্রির পর যে অর্থ আসবে সেই অর্থ দিয়ে কিন্তু শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে। আর শ্রমিকরা বলছেন যে বেশ কিছু টাকা রয়েছে, সেই টাকাগুলো এখনো ইচ্ছে করলে দিতে পারেন, কিন্তু সেই ব্যাপারে কিন্তু তারা টাকাগুলো পাচ্ছে না, এমন পাল্টাপাল্টি কিন্তু অভিযোগ রয়েছে। তবে কিছুদিন পরপর কিন্তু আমরা দেখেছি যে এই কারখানার শ্রমিকরা তারা নবীনগর চন্দ্রা মহাসড়কে এসে ডিপিজের প্রধান ফটকে এসে তারা কিন্তু তাদের যে আন্দোলন, তাদের যে পাওনা টাকা সেটি চাওয়ার জন্য কিন্তু বিক্ষোভ করেছেন। এবং এটাও দেখেছি যে ব্যবসা কর্তৃপক্ষ ঠিক সেই সময় কিন্তু বিক্ষোভ বন্ধ করে শ্রমিকদের আশ্বাস দিয়ে তুলে দেন। তবে এবার যেটি হয়েছে যে গতকাল থেকে তারা কিন্তু বলছেন যে আর কোনো আশ্বাস শুনতে রাজি নয়। তারা বলছেন যে তাদের যে পাওনা সেই পাওনা না নিয়ে তারা ঘরে ফিরবে না। তো আসলে এভাবেই কিন্তু চলছে তাদের অবস্থান। তো এখন পর্যন্ত তাদের যে বিক্ষোভ অব্যাহত রয়েছে, পরবর্তী কিছু থাকলে আপনার মাধ্যমে জানানো হবে। ধন্যবাদ আপনাকে। চুয়াডাঙ্গায় থমকে আছে সড়ক, ব্রিজ ও কালভার্টের নির্মাণ এবং সংস্কার। পরিবর্তিত পরিস্থিতিতে ঠিকাদার আত্মগোপনে থাকায় বন্ধ বিভিন্ন এলাকার উন্নয়নমূলক কাজ। কয়েকটি স্থানে পুরাতন ব্রিজ ভেঙে ফেলায় দেখা দিয়েছে চলাচলের সীমাহীন দুর্ভোগ। একদিকে যেমন বাড়ছে জনভোগান্তি, অন্যদিকে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
দ্রুতই এর সমাধান চান ভুক্তভোগীরা। জটিলতা কাটিয়ে সমাধানের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তাদের। চুয়াডাঙ্গার সরোজগঞ্জ হয়ে আলমডাঙ্গা পর্যন্ত নির্মাণ ও সংস্কার কাজ শুরু হয় গেল জানুয়ারিতে। ব্যস্ততম এই সংযোগ সড়কটি সংস্কারের পাশাপাশি দুটি ব্রিজ আর বেশ কয়েকটি কালভার্ট নির্মাণও ছিল 2 বছর মেয়াদী এই প্রকল্পের আওতাধীন। গত 5 আগস্টের পর থমকে গেছে গোটা প্রকল্প। ঠিকাদারি 3 প্রতিষ্ঠানের কারও দেখা নেই। 3 মাস কাজ বন্ধ থাকায় ভোগান্তি আরও বেড়েছে স্থানীয়দের। অত্র এলাকার লোকের যে অসুবিধা হয়েছে, আগে এখান থেকে সরোজগঞ্জ বাজারে যাতে লাগতো 10 টাকা, এখন এই ব্রিজটা ভেঙে দেওয়ার কারণে তাদের লাগে 40 টাকা। কালভার্ট একটা ব্রিজ মানে একই রাস্তা, মানুষের খুবই কষ্ট, মানে যত রোড বা যত সবকিছু সব আমাদের এই রোডে। এই যে কন্ট্রাক্টর যত ব্রিজ ভাঙিয়েছে, একটা ব্রিজও ঠিক রকম কাজ করছে না। নবগঙ্গা নদীর ওপর পুরাতন ব্রিজ ভেঙে নতুন সেতু নির্মাণ কাজ শুরু হলে পাশ দিয়ে তৈরি করা হয় কাঁচা সড়ক। বর্ষায় সেই সড়কটিও বেহাল। এখন একমাত্র ভরসা বাঁশের সাঁকো। যানবাহন চলাচল করতে না পারায় ভোগান্তিতে কয়েক গ্রামের লাখো মানুষ। ছাত্রছাত্রীরা আমাদের সরোজগঞ্জে কলেজ, হাই স্কুল এবং প্রাইমারি স্কুলে পড়াশোনা করে, এদের এদিক দিয়ে যাওয়াটা খুবই কষ্ট হচ্ছে। এই ব্রিজটা যে অবস্থায় পড়ে আছে, মানুষজন পার হতে পারছে না, আর পড়ে যায়, গাড়ি ঘোড়া নিয়ে পড়ে যায় ওর ভিতরে। ভাই খোয়া দেওয়ার কথা 1 নম্বর, দিয়েছে হলো 2 নম্বর, বালি দেওয়ার কথা কালোটা দিয়েছে সাদাটা। এই জন্যে বড় অফিসার ছিল, সে বড় অফিসার এসে তারপরে মেয়েরে জরিপানা করে তারপর তাড়িয়ে দিয়েছে। 11 মাসে এই কাজের অগ্রগতি মাত্র 8%। জটিলতার কথা স্বীকার করে পুনরায় কাজ শুরুর আশ্বাস স্থানীয় প্রশাসনের। এই বিষয়টি আমার নলেজে আসার পরে আমি নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করেছি। ফান্ডের কোনো সমস্যা নেই, আদার্স কোনো সমস্যা নেই, শুধু ঠিকাদার একটু কাজ শুরু করলেই আমাদের যথাসময়ে প্রকল্প কাজটি শেষ হয়ে যাবে। প্রায় 23 কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 68 কোটি টাকা। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। পদ্মায় নাব্য সংকটে ব্যাহত দৌলতদিয়া পাটুরিয়া রুটে নৌযান চলাচল। ভোগান্তির শিকার দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা। শুকনো মৌসুম আসতে না আসতেই তীব্র নাব্য সংকটে পড়েছে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুট। দফায় দফায় বন্ধ হচ্ছে ফেরি চলাচল। দৌলতদিয়া প্রান্তের 7টি ঘাটের মধ্যে 3টি চালু। গত 1 মাস ধরে এই ঘাটগুলো দিয়ে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। অনেক দূর ঘুরে চলতে হয় নৌযানগুলোকে, এতে সময় লাগছে বেশি, ভোগান্তি বেড়েছে যাত্রীদের। বিআইডব্লিউটি এর কোটি কোটি টাকার নদী খননের কাজ হয়, অথচ এই সময়টাই এই ফেরি চলাচল ব্যাহত হয়, এতে আমাদের দুর্ভোগ বেড়ে যায়। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে যদি পরিকল্পিতভাবে ডেজার্ট দিয়ে ডিজাইন করা হতো, তাহলে এই যে স্বাভাবিক যে ফেরি বা সহ সকল প্রকার নৌযান চলাচলে স্বাভাবিক চলাচল করতে পারবো বা দুর্ভোগ পাতে হতো না। ডিজাইনিং করার সমস্যা, মানে ডিজাইনিং করে বা করে না, এই জন্য আর কি যে 7 নম্বর ঘাটের যে পজিশন, এই রানিং ঘাটটা সবসময় যদি বন্ধ থাকে তাহলে মানুষের যাতায়াত করা খুব কষ্ট হয়। পানি শুকিয়ে যাচ্ছে, আপনার চর পড়ে যাচ্ছে, ফেরিতে যাতায়াতের অনেকটা সমস্যা বিঘ্ন হয়। ভোগান্তি নিরসনে আপাতত কোনো সমাধান নেই বিআইডব্লিউটি এর কাছে। কাজ করতেছে, যে বিআইডব্লিউটি এ কাজ করতেছে, কাজ চলমান। যাত্রী ভোগান্তি স্বাভাবিক সময় বেশি লাগছে, এছাড়া তার কেমন কিছু না। বিআইডব্লিউটির আন্ডারে আমরা কাজ করতেছি, আমাদের বলে যে ফেরিঘাট গুলো কাটে দেন। তো কাটে দেওয়ার আগে ওনারা সার্ভে করে, ওদের সার্ভে বোট আছে, কোথায় কতটুকু কাটা লাগে ওনারা যেভাবে নির্দেশনা দেয় সেই ডেটটা আমরা কেটে দিই। এর বাইরে আর কিছু করতে পারি না, আমাদের কিছু করার এখতিয়ার নেই। পরিকল্পিত ড্রেজিং এর মাধ্যমে স্থায়ীভাবে নাব্য সংকট কাটিয়ে গতিশীল হোক নৌ চলাচল, এমনটাই চাওয়া এই রুটে চলাচলকারীদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। বাউল গান বাংলাদেশের এক অনন্য ও ঐতিহ্যবাহী লোকসঙ্গীত। 2005 সালে আজকের দিনে বাউল গানকে মানবতার মৌখিক মাস্টারপিস হিসেবে ঘোষণা করে ইউনেস্কো। দিনটিকে বাউল দিবস ঘোষণার দাবি শিল্পীদের। বাউল গান শুধু গান নয়, আধ্যাত্মিকতার পথও একটি। এতে রয়েছে মানবতা, প্রেম, সহনশীলতা এবং সত্যের বাণী। বাউল গান আর বাঙালি, এটা কোনো পার্থক্য করা যাবে না। এটা নিয়ে গবেষণা হচ্ছে, আরো গবেষণা করার দরকার। পুর
বাউল গান আজও জীবন্ত। নতুন প্রজন্মের বাউলরা তাদের নিজস্ব শৈলীতে বাউল গানকে আরও জনপ্রিয় করে তুলেছেন। তবে আধুনিক যুগে বাউল গানের মূল চেতনা ধরে রাখাই একটি বড় চ্যালেঞ্জ। মরণ নাই সে জিন্দা এই দুনিয়া মায়ার জালে বান্ধা। যেই সাধনার জন্য এত লড়াই, এত সংগ্রাম, সেই সাধনা করে যেন বাউল গানটা আমরা রক্ষা করতে পারি। 2005 সালে 27 নভেম্বর ইউনেস্কোর স্বীকৃতি বাউল গানের গুরুত্বকে যেমন বাড়িয়েছে তেমনি তুলে ধরেছে বিশ্বের সামনেও। তাই দিনটিকে দেশে বাউল দিবস ঘোষণার দাবি শিল্পীদের। মানবিক গুণাবলীর চর্চাও যদি আমরা করতে যাই, তারপরে একদিন একটা বাউল দিবস বা বাউলের দিন থাকা প্রয়োজন। আমরা যে স্বাধীন দেশের জন্ম, এই দেশের সরকার আমাদের এই বাউল একটা ওই দিবস স্বীকৃতি দিবে না কেন? আপন মানুষ চেনা বড় দায় রে। সামাজিক সম্পর্ক, সাংস্কৃতিক পরিচয় ও মৌখিক ঐতিহ্যের কারণে বাউল গানের স্বীকৃতি বিশ্বজুড়ে। লালন শাহ, শাহ আব্দুল করিম, উকিল মুন্সি, জালাল খায়ের মতো সাধকের বাণী প্রচার ও গবেষণার জন্য আরও উদ্যোগী হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।